এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। অবশ্য রাতে জ্বর উঠেছিল কিন্তু সেটা এখন কমে গিয়েছে। মিহান মাথা নাড়িয়ে আবার বলতে লাগলো, তুমি আজকে যে জবাবটি দিলে, তোমার কি মনে হয় না এরকম মনোভাব রেখে তুমি নিজের জীবন নষ্ট করছো? আসলে মেয়েটির তেজ কতটুকু সেটা দেখার জন্য সেই এমন কথা বলল। সে দেখতে চায় মেয়েটি কি বুদ্ধিমত্তার সাথে সুন্দরভাবে জবাব দেয় নাকি রেগে যায়। নীলা স্মিত হেসে নিজের প্রফেসরের বলা কথাটি আরেকবার রিপিট করলো, জীবন নষ্ট। আর ঠোঁটে তার ছেলের হাসি। এই হাসি মিহালের চোখে আড়াল হলো না। সে সবটা লক্ষ্য করলো। তার মনের কৌতূহল আরো বেড়ে গেল। সে নীলার থেকে উত্তর পাবার আশায় চেয়ে রইল। নীলা বলতে শুরু করলো, মানুষ ২ বার নিজ হাতে নিজের জীবন নষ্ট করে। ১ম বার বিয়ের আগে প্রেম করে এবং সর্বশেষবার বিয়ে করে। নীলার বলা কথা শুনে মেহালের চোখ বড় বড় হয়ে গেল। এ মেয়ের আসলেই তেজ আছে। মেয়েটির নাম নীলা না রেখে লীলা রানী রাখা উচিত ছিল। বেশ ভালো মানাতো মেয়েটির পার্সোনালিটির সাথে। নীলা মিহালকে সালাম দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে এলো। নীলা চলে যেতেই মিহাল নিজে নিজে আনমনে বলতে লাগলো, তার মানে কি নীলাঞ্জনা ইরফানের সাথে সুখী নেই? অবশ্য সেই হাজারামের সাথে আমার নীলাঞ্জনা কি করে সুখী থাকতে পারে? ওই শালার না আছে, আর না আছে আইকিউ, না আছে যোগ্যতা। একদম অস্ট্রেলিয়ান গরু। কত সুন্দর নীলাঞ্জনার মতো পরীকে বিয়ে করে ফেলেছে। আল্লাহ, এই দুঃখ যে আমার সারা জীবন রয়ে যাবে। নিজের এসব কথাই নিজেই অবাক হয়ে গেল। সে তো ভাবছিল নীলার জন্য তার মনে যা আছে তা কেবল সহানুভূতি, কিন্তু তার মনে আবার হিংসে কবে থেকে জন্মাতে শুরু করলো। মেহাল খান কখনোই কাউকে হিংসা করেনি, বরং লোকে তার সাকসেস দেখে হিংসে করে এসেছে। অথচ আজ সেই ইঁদুরের মতো দেখতে ইরফানের প্রতি হিংসা করছে। ব্যাপারটা বেশ হাস্যকর এবং লজ্জাজনক। যদি তার বেস্ট ফ্রেন্ড মনভি জানতে পারে তাহলে তাকে নিয়ে বেশ মজা করবে। আর যদি ঘুণাক্ষরেও ইরফান একবার জানতে পারে তাহলে তো তার মান সম্মান সব ধুলোয় মিশে প্লাস্টিক হয়ে যাবে, এবং সে এটা কিছুতেই হতে দিবে না। তাই নিজেকে যেভাবেই হোক স্বাভাবিক রাখতে হবে, এবং নিজেকে স্বাভাবিক রাখার একমাত্র উপায় হলো হর্স রাইডিং। মিহালের বেশিক্ষণ ক্লাসরুমে না থেকে নিজের কেবিনে চলে গেল। ইকরা বাড়ি ফিরল মাত্র কিছুক্ষণ হয়েছে। পুরোটা রাস্তা সে কেবল মনভি এবং তার সাথে বলি আসা কথাবার্তা আর তার গাওয়া গান এসব কথাই মনে করেছিল। এই জেন্টালম্যানটা ধীরে ধীরে তার মনে জায়গা করে নিচ্ছে। কিন্তু যখনই তার মনে কেউ জায়গা করতে নেই তখনই তার নীলার সাথে ঘটে যাওয়া বিশ্রী ঘটনার কথা মনে পড়ে। মেয়েটা যাদের কাছ থেকে ধোঁকা পেয়েছে তাদেরকে তো ছোটবেলা থেকে চিনত, তারপরও মেয়েটাকে ঠকানো হলো। আর জায়গায় দু একদিনের পরিচয় সে কি করে কাউকে বিশ্বাস করবে। তার যে ভীষণ ভয় এইসবে। মাথা থেকে জেন্টলম্যানের চিন্তাভাবনা সরিয়ে নিল। যেভাবেই হোক এই লোক থেকে তার দূরে থাকতেই হবে। সে কারো মায়ে জড়াতে চায় না। মায়া জিনিসটা বড্ড ভয়ঙ্কর। অ্যাপার্টমেন্টে সে নিজের মতো করে সময় কাটাতে লাগলো। সে হঠাৎ কলিং বেল বাজতেই সে ভাবলো হয়তো নীলা এসেছে, তাই দৌড় দিয়ে দরজা খুলতে গেল। কিন্তু নীলা বলে গিয়েছিল দরজা খোলার আগে পিপহোল দিয়ে দেখে নিতে যে কে এসেছে। তাই সে আগে পিপহোল দিয়ে দেখলো কে এসেছে। দরজার বাহিরে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হলো, কারণ তার জানা মতে সে কিছুই অর্ডার করেনি। তারপর মনে হলো হয়তো নীলা কিছু অর্ডার করেছে, তাই দরজা খুলল। ডেলিভারি ম্যান তাকে বলল ইকরা ম্যামের নামে অর্ডার এসেছে। সে বলল যে সেই ইকরা। তারপর তার কাছ থেকে সাইন নিয়ে ফর্মালিটি পূরণ করে তাকে বক্সটি ধরিয়ে দিল। ইকরা গিফটের বাক্সটি নিয়ে দরজা লাগিয়ে নিজের রুমে প্রবেশ করলো। বড় বক্সের ভেতর সুন্দর দুটো বক্স এবং বক্সের উপর একটি কার্ড আছে। কার্ডের ওপর নাম লেখা গিফট ফ্রম ডক্টর মনভি। ইকরা ঠোঁটে না চাইতেও একচিলতে হাসি ফুটে উঠল। সে আর সময় নষ্ট না করে দুটি বক্সের মধ্যে একটি বক্স খুলতে লাগলো। বক্স খুলেই তার চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল। প্রথম বক্সটির ভেতর সুন্দর পিঙ্ক কালারের বোরকা এবং হিজাব পরা সুন্দর পুতুল। এ ধরনের পুতুলকে বলে ক্রোশে পুতুল। ক্রোশে পুতুল অর্থাৎ ক্রোকেট ডল হলো সুতা এবং একটি ক্রোশে হুক ব্যবহার করে হাতে তৈরি নরম পুতুল, যা মূলত জাপানি অ্যামিগুরুমি অ্যামিগুরুমি শিল্প থেকে এসেছে। তার মুখের হাসি চওড়া হলো।
সে সময় নষ্ট না করে আরেকটি বক্স খুলল। এই বক্সের ভেতর থাকা পুতুলটি দেখে তার চোখ ছলছল করে উঠল। সেখানে ক্রোশে পুতুল আছে, কিন্তু এই পুতুলটি মিষ্টি রঙের কাপড় পরেছে, সাথে হিজাব এবং কাপড়ের উপর ডাক্তারদের সাদা এপ্রন। আবার স্থেতস্কোপও আছে। ইকরার বেশ পছন্দ হলো উপহার দুটি। মুখে ভরা হাসি নিয়ে একা একাই বলে উঠল, এমন জেন্টলম্যান থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও ব্যর্থ হতে হবে। এভাবেই দিন চলতে লাগলো। নীলা আর ইকরা বেশ মানিয়ে নিয়েছে নিজেদেরকে এই দেশে। আজ উইকেন্ডে তারা দুজনেই বের হয়েছে জিনিসপত্র কিনে আনার জন্য। 3-4 দিন পর থেকে নিজেদের নতুন ব্যবসা শুরু করবে তারা। তারা দুজনেই বেশ খুশি আছে এতে। অন্যদিকে মনভি বেশ বুঝতে পারছে যে আর বন্ধু মিহাল নীলার প্রতি দুর্বল হয়ে পড়েছে। ওই নীলাকে বিবাহিত ভেবে উঠতে বসতে ইরফানকে গালি দিচ্ছে। সে চাইলেই বলে দিতে পারে যে নীলা বিবাহিত না, কিন্তু সেই ইরফানের জন্য ভিসার একবার তাকে থাপ্পড় দিয়েছিল। সে থাপ্পড়ের প্রতিশোধ নিচ্ছে সে, তাই এখনো কিছু বলছে না। প্রয়োজন পড়লেই সে নীলাকে সবকিছু বলে নীলার সাথে প্রেমের নাটক করবে, তবু মিহালকে জ্বালিয়ে ছাড়বে। এক রামছাগলের কথা শুনে নিজের বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত তোলা যে কত বড় জঘন্যতম অপরাধ তা হারে হারে টের পাবে মিহালকে। বাড়িতে আজ কেউ নেই, সবাই ঘুরতে গিয়েছে। ইরফানও গিয়েছিল বটে, কিন্তু বাহানা করেই সবার আগে চলে এসেছে। বাকি সবার বাড়ি ফিরতে 2-3 ঘন্টা সময় লাগবে। ইরফান নিজের বাবার রুমে ঢুকে পুরো রুমে কিছু একটা তল্লাশি করছে। সেদিন বাবা এবং চাচাদের কথা শোনার পর থেকেই এই রুমটার আশেপাশে ঘুরঘুর করছিল, যাতে কিছু একটা জানতে পারে, কিন্তু পরবর্তীতে আর কিছুই জানতে পারেনি। কিন্তু তার বাবা এবং চাচাদের কথায় বোঝা গেল বাপ চাচারা তাদের বোনকে অনেক ভালোবাসে। অবশ্যই যার যার রুমে তাদের বোনের কোনো না কোনো স্মৃতি থাকবেই, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে। অবশেষে পেয়ে গেল তার বাবার ডায়েরি। বুদ্ধি করে পুরো ডায়েরিতে যা যা লেখা আছে সব কিছু ছবি তুলে নিল। ডায়েরিতে কয়েকটা ছবি পেল একটি ছোট্ট শিশু মেয়ের। বুঝতে বাকি রইল না এটা তার ফুপি। তারপর আরেকটি ছবি পেল যেখানে তার বাবা এবং চাচারা আছে, এবং মাঝখানে একটি মাত্র মেয়ে। ছবিটি খুব ভালো করে দেখে নিল এবং নিজের ফোনে আরেকটি ছবি তুলে নিল। ডায়েরিতে যতটুকু চোখ বুলিয়েছে ততটুকুতেই বুঝতে পেরেছে তারা ফুপি কেন তাদের সাথে নেই এখন, কারণ তার ফুপু বাবার বেস্ট ফ্রেন্ডের সাথে পালিয়ে প্যারিসে চলে গিয়েছে। ইরফান চোরের মতো জিনিসগুলো ঠিক জায়গায় রেখে আবার নিজের রুমে চলে এলো। এরপর থেকেই তার মাথায় চড়ে উঠল প্যারিস যাবার ভূত। চায় না সে যে তার বাবার সাথে তার ফুপুর সম্পর্ক ঠিক হোক। তার ফুপুকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু ফুফাতো ভাইকে নিয়ে আছে। সে নিজের কানে শুনেছে তার বাবাকে বলতে যে তার থেকে নাকি সে ছেলেটা অনেক ভালো। এটা সে সহ্য করতে পারছে না। দেখা যাবে ভবিষ্যতে তার ফুপুর সাথে তার বাবার সম্পর্ক ভালো হয়ে যাবে এবং নীলার সাথে তার ফুফাতো ভাইয়ের বিয়েটি দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং সে এটা কখনোই হতে দেবে না। তাই তো নীলার মাধ্যমে নিজের পরিবারকে রাজি করিয়ে প্যারিসে চলে গেল। কিন্তু প্যারিসে গিয়ে যা করলো সে তা মনে পড়তেই শরীরের পশম দাঁড়িয়ে যায় তার। এতক্ষণ ইরফান তার অতীতের করা ঘটনা ভাবছিল। খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, সেটা হারে হারে টের পাচ্ছে এখন। তারপর নীলাকেও হারিয়ে ফেলেছে। নিজের করা বোকামির ওপর নিজেরই ভীষণ ঘৃণা হচ্ছে এখন। আর এই বাড়িতে তো এখন প্রায় ঝামেলা হয় আরশির জন্য। বলতে গেলে আরশি ঝামেলা করে। হয়তো ইরফানের মাকে নিজের মা হিসেবে এখনও মেনে নিতে পারছে না মেয়েটার সমস্যা কি সে বুঝতে পারছে না। বিয়ের আগে তারা কতবার কাছাকাছি এসেছে, অথচ বিয়ের পর এই মেয়েটার প্রতি আর কোনো ইন্টারেস্ট পাচ্ছে না সে। এইসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এখন আর মির্জা বাড়িতে ফিরতে ইচ্ছে করে না তার। বর্তমান প্যারিসে যাবার জন্য কোনো সুযোগ পাচ্ছে না। তবু মাথায় বুদ্ধি এসেছিল আর সেকে নিয়ে হানিমুনে যাবে, কিন্তু এই মেয়েটা নাচুরবান্দা। সে প্যারিসে যাবে না, গেলে সুইজারল্যান্ড বা অন্য কোথাও যাবে। ইরফান খুব ভালোভাবে বুঝতে পারছে যে মেয়েটি ইচ্ছে করে করছে এমন, তাই সেও বলে দিয়েছে হানিমুনে কোথাও যাবে না তারা। ব্যাস এই নিয়ে এখন তাদের মধ্যে মনোমালিন্য চলছে। অবশ্য এতে ইরফানের যাই আসে না। চিতই পিঠা বানানোর সকল উপকরণ প্রস্তুত রেখেছে নীলা এবং ইকরা। আজ তাদের ইউনিভার্সিটি অফ
নীলা অবশ্যই ইকরাকে সবটা বুঝিয়ে দিয়ে নিজে ইউনিভার্সিটি থেকে পাওয়া একটি প্রজেক্ট করতে যাবে। গতকাল ইউনিভার্সিটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দিয়েছে। এই প্রজেক্টে যে প্রথম হতে পারবে তারা ফুল স্কলারশিপে পড়তে পারবে ইউনিভার্সিটিতে। আর নীলার যে করেই হোক এই প্রজেক্টে উত্তীর্ণ হতে হবে, কারণ নিজ যোগ্যতায় নিজের প্রয়োজন মেটানোর আনন্দই আলাদা। তাই তো প্রজেক্ট পাওয়ার পর থেকেই এই প্রজেক্টের প্রতি জান লাগিয়ে দিয়েছে। ও হ্যাঁ, ইকরা এবং নীলা অ্যানুয়াল ফাংশনের বেস্ট ড্রেসিং সেন্সের জন্য বাছাইকৃত হয়েছে এবং প্রাইজ পেয়েছে। গতকালই অ্যাসেম্বলিতে ঘোষণা করে সবার সামনেই তাদেরকে উপহার দেওয়া হয়েছে। কিন্তু নীলার মধ্যে একটা আক্ষেপ রয়ে গেল যে সেদিন লিসা মানে সে অহংকারী মেয়েটি আসেনি। না হলে নীলা মেয়েটির সামনে দিয়ে বারবার নিজের প্রাইজ নিয়ে ঘুরে বেড়াতো। প্রজেক্টের কাজ করছে নীলা মন দিয়ে। 3 ঘন্টা পুরো লেগেছিল কাজে। এখন আর মন বসছে না, তাই চেয়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে বাহিরের সুন্দর দৃশ্য দেখতে লাগলো। আইফেল টাওয়ার আগে শুধু ফোনে এবং টিভিতে দেখেছে এবং এখন নিজের রুমের জানালা দিয়ে দেখতে পাচ্ছে। আসার পর একবারও কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে নিজেকে মানাতে অনেকটা সময় কেটে গিয়েছিল। তার উপর আবার ইকরা একটু অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু এখন মন বলছে কোথাও একটা ঘুরতে যেতে, কিন্তু তার এখানে আপন বলতে তো কেউ নেই। কথাটি ভাবতেই হঠাৎ তার টনক নড়ে উঠল। সে তো ভুল ভাবছে, তার তো খুব কাছের একজন আছে এখানে। কিন্তু আফসোস এইটাই যে সে জানে না তার সেই কাছের মানুষটি এখন কোথায় আছে, তার মিনু ফুপু। হ্যাঁ, নীলা সব কিছু জানে। সেদিন প্যারিসে আসার আগেই তার বাবার রুম থেকে একটি ডায়েরি পেয়েছিল এবং সেটি সম্পূর্ণ পড়ে ফেলেছিল। এখানে তার বাবা নিজের ছোট বোনকে নিয়ে অনেক কিছু লিখেছিল। ছোট বোনের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা, রাগ, অভিমান সমস্ত কিছু সেই ডায়েরিতে লেখা ছিল। এখানে তার ফুপির একটা ছবিও ছিল। নীলা সেই ছবিটা আসার সময় নিজের সাথে নিয়ে এসেছে। খুব ইচ্ছে করছে নিজের ফুপির সাথে দেখা করতে। এত বড় দেশে সে নিজের ফুপিকে কি করে চিনবে, কি করে খুঁজে বের করবে? তার জন্য অন্তত একটা পরিচিত মানুষ তার প্রয়োজন। এই দেশে তার কোনো পরিচিত মানুষ নেই। হঠাৎ মনে পড়ল একজন ব্যক্তির কথা। একমাত্র এই ব্যক্তিটি তাকে সাহায্য করতে পারবে। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে চট করে নিজের ব্যাগ থেকে সেই কার্ডটি বের করলো এবং কার্ডে থাকা নাম্বারটিতে কল লাগালো। 2 বার রিং হতেই অপর পাশের মানুষটি ফোন ধরল। নীলা নিজের পরিচয় দিতেই মানুষটি খুব ভালোভাবে তার সাথে কথা বলল। সে বলল তার খুব প্রয়োজন। লোকটি বলল সে তার যথাসম্ভব চেষ্টা করবে সাহায্য করার জন্য। তারপর আর কি, দুজন মিলে দেখা করার সিদ্ধান্ত নিল। আইফেল টাওয়ারের ব্রিজের ওপর তারা দেখা করবে, কিন্তু এখন না। লোকটির ইদানিং কিছু সার্জারি আছে, নেক্সট উইকেন্ডে দেখা করবে তারা। মেহাল মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। তার মাথার চুলে পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে তার মা এবং নিজের ছোটবেলার কাহিনী শোনাচ্ছে। তার বেশ ভালোই লাগে নিজের মামা বাড়ির কাহিনী শুনতে। তার মায়ের কথাই এতটুকু স্পষ্টতর যে তার মামারা তার মাকে অনেকটাই ভালোবাসত, হয়তো এখনও ভালোবাসে। অতীতের কথা বলতে বলতে হঠাৎ তার মা বলে উঠলেন, নিলয় ভাইয়ের মেয়েটি হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। কি নাম রেখেছে কে জানে, হয়তো ভাইয়ের নামের সাথে মিলিয়ে কিছু একটা রাখা হয়েছে। ইস, যদি মেয়েটাকে আরেকবার বুকে জড়িয়ে আদর করতে পারতাম, তাহলে পরাণটা জুড়িয়ে যেত। মেহাল মার কথা শুনে নিজের মাথা উপরে তুলে ফেলল মায়ের কোল থেকে। তারপর মায়ের দিকে নরম দৃষ্টিতে তাকিয়ে স্নিগ্ধ স্বরে বলল, তুমি যদি থাকতে তাহলে সেই ছোট্ট মেয়েটির নাম কি দিতে? তার মা কিছুক্ষণ চিন্তা করে তারপর জবাব দিল, আমার নীল রং খুব পছন্দের, আমার ভাইয়ের নামও নীলয়। অবশ্যই আমি তার নাম নীলা দিতাম। নীলা মির্জা নামটা কিন্তু বেশ মানাতো। মেহাল ঈষৎ হাসল, মনে মনে বলল, তোমার এবং তোমার ভাইদের মনের অনেক মিল আছে, তাই তো মেয়েটির নাম নীলা মির্জা রাখা হয়েছে। কিন্তু আমার জন্য সে সব সময় নীলাঞ্জনা থাকবে এবং মাঝে মধ্যে লীলা রানী অথবা ঝাঁসি কি রানী। এবং আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই তুমি সেই ছোট্ট মেয়েটিকে আবার বুকে জড়িয়ে নিতে পারবে। নিজের ছেলেকে কিছু বলতে না দেখে এবং একা একা ঈষৎ হাসতে দেখে মিনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এভাবে পাগলের মতো হাসছিস কেন? কারো প্রেমে পড়েছিস নাকি? কাউকে ভালো লাগলে আমাকে বলে ফেল,
আশা করি তোর পছন্দ কখনোই খারাপ হবে না, আমি হাসি মুখে মেনে নিব। মিহাল ঠোঁট কামড়ে হাসলো। তার মা কতদূর চলে গেল, কিন্তু আসলে কি সে কাউকে পছন্দ করে? নিজের মনকে জিজ্ঞেস করলো চোখ বন্ধ করে। চোখ বুঝতেই তার চোখের সামনে ভাসমান হইল একজোড়া মায়াবী আঁখি, তারপর মায়াবী মুখশ্রী, তেজি অঙ্গভঙ্গি। সে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। হবে মাত্রই সে নীলার চেহারা দেখতে পেল। না চাইতে মুখে হাসি ফুটে উঠল। ইশরাতুল মিনা মির্জা ছেলের এহনো কাণ্ডে দেখে হতভম্ব হয়ে গেলেন। মনে হচ্ছে ছেলেটার মাথায় গিয়েছে। তিনি ছেলেটার মাথায় হাত দিয়ে বললেন, বাবা তুই একটু খোলা আকাশের নিচে ঘুরে আয়। মিহাল হেসে ছাদে চলে গেল। নীলা এবং ইকরা ইউনিভার্সিটিতে এসেছে। দুজন মিলে করিডোর দিয়ে হাঁটছে। এমন সময় সামনে দিয়ে মিহাল হেঁটে আসছে। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল। নীলা এবং ইকরা উভয় সালাম দিল। মিহাল সালামের জবাব দিয়ে ইকরার হাল জিজ্ঞেস করলো। ইকরা ভদ্র মেয়ের মতন জবাব দিল। নীলা এদিক সেদিক তাকিয়ে আছে, কিন্তু সে জানি না বাজ পাখির নেই একজোড়া চোখ তাকে দেখেই যাচ্ছে। মিহাল গলা খাকারি দিয়ে বলল, আমি কিছুদিনের জন্য ট্রেনিং নিতে শহরের বাইরে যাচ্ছি, তোমরা নিজের খেয়াল রেখো। এবার নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা পেশিবহুল সুদর্শন লোকটির পানে দৃষ্টিপাত করল। পরনে তার কালো প্যান্ট এবং সাদা টি শার্ট এবং হালকা খয়েরি রঙের ডেনিম জ্যাকেট। বেশ ভালোই মানিয়েছে লোকটিকে এই পোশাকে। নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিল সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটির উপর। ঘন কালো সিল্কি চুল, খাড়া নাক, দীর্ঘদেহী অবয়ব, ঈগলের মতো তীক্ষ্ণ চাহনি বা শান্ত কিন্তু দৃঢ় ভঙ্গি এবং পেশিবহুল সুগঠিত শরীর। ঠোঁটের কোণে লেগে থাকা সে মৃদু হাসিটি যেন এক নিমেষেই হৃদয়ে বসন্ত নামাতে পারে। নীলার ভেতরটা কেঁপে উঠল। এ কিসের ইঙ্গিত জানা নেই তার। মিহাল পকেট থেকে একটি কার্ড বের করে নীলার দিকে এগিয়ে দিয়ে বলল, যদি কোনো সমস্যা হয় এবং নিজেরা সামলাতে না পারো তাহলে আমাকে কল করো। নীলা পলক্ষণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে কার্ডটি নিয়ে নেয়। এমন না যে লোকটি তার নজর করেছে, বরং বিষয়টি এমন যে লোকটি তাকে অবাক করে তুলেছে। বেল পড়তে নীলা আর ইকরা মিহালের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের ক্লাসের দিকে যেতে লাগলো। মিহাল এক দৃষ্টিতে তার নীলাঞ্জনার চলে যাওয়া দেখতে লাগলো। মুখে তার মিষ্টি হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল ইরফান নামক হাতির লম্বা সুরের মতো দেখতে কেউ তার নীলাঞ্জনাকে বিয়ে করে ফেলেছে। মিহালে চোখ শক্ত হয়ে গেল, চোখে মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল। তার বড্ড জলে এ কথাটি মনে পড়তেই অন্তরখানা পড়ে কয়লা হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে নিল যে করেই হোক নীলাকে নিজের করে ছাড়বে, আর দূরে যেতে দিবে না সে। এটা যদি তার প্রতি তার সহানুভূতি হয় তাহলে সহানুভূতি, মায়া হলে মায়াই, আর ভালোবাসা হলে ভালোবাসা। কিন্তু নীলা কেবল তার সে অতীত নিয়ে পরোয়া করবে না। নীলা বিবাহিত কিনা, কিন্তু নীলার বর্তমান তার সাথে জড়িয়ে গেছে এবং সে ভবিষ্যৎ তার সাথে জড়িয়ে ফেলবে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মনে মনে এসব পরিকল্পনা করে বাঁকা হেসে ইউনিভার্সিটি ত্যাগ করল মিহাল। লিসা ইউনিভার্সিটিতে এসেছে, কিন্তু মাথায় উইক পড়েছে। নীলা হাসছে। লিসা এসে নীলার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি যা বলবে সবসময় তার বিপরীতে চলবো আমি। লিসা কায়নাত ভয় পায় না কাউকে, উল্টো ভয় দেখায়। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে দ্বিতীয়বার ভাববো না। নীলা বাঁকা হাসলো। তার চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, বরং মনে হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এই মুহূর্তে কোনো কৌতুক বলেছে। সে নিজের হাসিকে আয়ত্তে এনে বলতে শুরু করলো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি ওঠানোর মেয়ে আমি না। পায়ের নিচে পিষে ফেলে সমস্ত ঘি এক নিমিষেই বের করে ফেলা আমি নীলা মির্জা। বলেই হনহনিয়ে চলে গেল। লিসার মুখ অপমানে থমথমে হয়ে গেল। মেয়েটিকে যতবার অপমান করতে যাচ্ছে ততবার সে নিজেই অপমানিত হয়ে আসছে। এই অপমান আর সহ্য করতে পারছে না, কিছু একটা তো করতেই হবে। সে বুঝে গিয়েছে মেয়েটা অত্যন্ত সাহসী। মেয়েটিকে আঘাত করতে হলে তো দুর্বল জায়গায় আঘাত করতে হবে, ভেঙে ফেলতে হবে মেয়েটিকে। কিন্তু মেয়েটির সেই দুর্বল জায়গা কি? এবং তার জন্য অনেক পরিকল্পনা করতে হবে। লিসার সেই পরিকল্পনা করতেই শুরু করলো।
প্যারিসের বর্তমান আবহাওয়া যেন একটি সাদা কালো চলচ্চিত্র, যেখানে শৈল্পিক বিষণ্ণতার মাঝে উষ্ণ কফির কাপে চমক দেওয়ার আমন্ত্রণ লুকিয়ে আছে। আকাশ মেঘলা, সাথে হালকা বাতাস এবং আর্দ্রতা, যা শীতের আমেজকে আরো গভীর করছে। কুয়াশাচ্ছন্ন সকাল ও মেঘাচ্ছন্ন দিনের এই বিষণ্ণ রূপ। নীলা দিনরাত পরিশ্রম করছে কেবল তার সেই প্রজেক্টের জন্য। এসব কারণে পিঠার ব্যবসাটা শুরু করতে পারছে না।